আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা পতিত ফ্যাসিবাদদের ষড়যন্ত্রের অংশ হতে পারে, তবে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, সব রাজনৈতিক দল যথাযথ নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি। তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না জানিয়ে সালাহ উদ্দিন বলেন, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো জাতীয় দায়িত্ব। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। বিগত সময়ের মতন এবারও পাতানো কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা, যার কার্যক্রম শেষ হবে আগামীকাল। পরে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 295টি। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন এদেশে ইনশাল্লাহ হবে না আমাদের। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শাকিলা জানাবেন যে সর্বশেষ কয়টি আপিল আবেদন করা হয়েছে এবং সেই সাথে আপিলকারীরা কি বলছেন? জি, ধন্যবাদ হাবিবা। 723 জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, আপনারা জানেন যেমনটি। এবং আজকে চতুর্থ দিনে এসে এখন পর্যন্ত আজকে সারাদিনে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে 78 জন আপিল করেছেন। এবং আপিল কার্যক্রম সকালের দিকে কিছু সংখ্যক মানুষের সংখ্যা কম ছিল, মানুষের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বেড়েছে। আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু যেহেতু দুপুর হয়ে গেছে, সেহেতু যারা আপিল করতে এসেছেন তারা অনেকে হয়তো বা দুপুরের খাবার খেতে গেছে, কিন্তু তারপরেও যারা এখনো উপস্থিত আছেন তারা আপিল করছেন। আপনাকে একটি বিষয় বলি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের কিন্তু রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের গতকাল বুধবার তৃতীয় দিন 131টি আপিল আবেদন জমা পড়েছে এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত 295টি আপিল জমা পড়েছিল। এবং আজকে এখন পর্যন্ত 723 জন বাতিলের মধ্যে এখন পর্যন্ত মোট 358 জন আপিল করেছেন। এবং এই আপিল কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত, অর্থাৎ 9 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনে দায়ের করা এসব আপিল আবেদনের শুনানি কিন্তু শুরু হবে আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামের বেসমেন্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পুরো কমিশন এই শুনানি গ্রহণ করবেন। এবং 10 জানুয়ারি সকাল 10টা থেকে শুরু হয়ে 1 থেকে 70 নম্বর আপিলের শুনানি চলবে। 11 জানুয়ারি 70 থেকে 140, 12 জানুয়ারি 141 নম্বর থেকে 210, 80, 14 জানুয়ারি 281 থেকে 350, 15 জানুয়ারি 351 থেকে 420 অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এবং আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল এখানেই বাইরে মনিটরে প্রদর্শন করা হবে এবং রায়ের PDF কপিও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট পক্ষের ইমেইল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অ্যাকাউন্টে প্রেরণের পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আপিলের রায়ের অনুলিপি শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে। অর্থাৎ 10, 11, 12 জানুয়ারি রায়ের অনুলিপি 12 জানুয়ারি দেওয়া হবে, 13, 14 ও 15 জানুয়ারি রায়ের অনুলিপি 15 জানুয়ারি দেওয়া হবে। এছাড়া 16, 17, 18 জানুয়ারি রায়ের অনুলিপি 18 জানুয়ারি দেওয়া হবে। এবং এই কার্যক্রম
শেষ হওয়ার পর জানে যেমনটি বলছিলাম শুরুতেই যে আগামীকাল আপিল কার্যক্রম চলবে এবং 10 জানুয়ারি থেকে এই শুনানি শুরু হবে এবং এরপরে আসলে জানা যাবে কারা সত্যিকার অর্থে নির্বাচনী ট্রেনে উঠতে পারছেন, অর্থাৎ 723 জনের মধ্যে কতজনের ভাগ্য খুলছে এরপর থেকে আসলে জানা যাবে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর তেজগাঁয়ে প্রকাশ্যে গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। এই ঘটনায় গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায় ঘাতকদের ধরতে কাজ করছেন তারা। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট জানাচ্ছেন আর বাদল। সিসি ক্যামেরার সময় অনুযায়ী 7 জানুয়ারি বুধবার রাত 8:20 দেখা যায় ঘাতকরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করার পর কাউরানবাজার স্টার বেকারির গলি থেকে বের হয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউ পার হয়ে কাউরানবাজারে প্রবেশ করে। দুজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এর আগে অন্ধকার স্থানে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে তারা। আজিজুর রহমান মুসাব্বির ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। এই ঘটনায় গুলিবিদ্ধ হন কাউরানবাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান কিলিং মিশনে অংশ নেয় বেশ কয়েকজন, তবে সিসি ক্যামেরায় দুজনকে দেখা গেছে। গুলি আমি 3টা শব্দ শুনছিলাম, অনেক মাসে 4টা গুলি হয়েছে। এখানে যখন গুলি দেখাইছে না তখন করতেছে বলতেছে আমি পানি খাবো, আমার একটু পানি দাও মা, আমি আর বাঁচবো না বলে দোকান থেকে পরে আমরা কয়েকজনে মিলে পানি আইনা মুখে দিচ্ছি। পিছ থেকে একটা বাইক আসছিল, ফার্স্টে একটা গুলি করছে, মোসাব্বির ভাইয়ের শরীরে লাগে না, আরেকজন লোক ছিল মোসাব্বির ভাইয়ের লাগে। তখন এই গলিতে ঢুকছিল, মোসাব্বির ভাই এই গলিতে ঢুকছিল আর এই লোকটা এই জায়গায় ছিল দাঁড়ানো। পাশের গেটের সামনে দৌড় দেয়, হঠাৎ করে পড়ে গেছে। পরে যাওয়ার পরে অনেকে আইসে দরাদরি করে পরে একটা ব্যানি করে নিয়ে গেছে। নিহত মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান হত্যার নেপথ্যে কারণ উদ্ঘাটনে কাজ করছেন তারা। এর সঙ্গে চাঁদাবাজির সংশ্লিষ্টতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে আমরা 2 জনকে সন্দেহ করছি যে তারা ওতপেতে ওখানে ছিলেন। জায়গাটা অনেক অন্ধকার ছিল, আপনারা দেখেছেন একটা গলিও ছিল ছোট, তো অন্ধকারে ওনারা ওত পেতেছিলেন। যখন এই যে ভিকটিম যে 2 জন তারা যখন যাচ্ছিলেন হঠাৎ করে তারা এলোপাথাড়ি গুলি করলে তারা গুলিবিদ্ধ হয়ে ছোটাছুটি করে চলে যায়। আবার যারা গুলি করেছে তারা আবার ব্যাকে চলে আসে। নিহতের স্ত্রীর দেয়া তথ্য ও সিসিটিভির ফুটেজ আপাতত তাদের তদন্তের প্রধান আলামত বলেও জানান এই কর্মকর্তা। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। আমাদের পাশাপাশি আমাদের ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি, হয়তো অল্প সময়ের মধ্যে আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। আর বাদল, RTV, ঢাকা। শর্ত না মানায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বুধবার সন্ধ্যায় এই সংক্রান্ত নোটিশ জারি করে সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবেন তারা। এর আগে গতকাল কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ব্যবসায়ী সমিতি। তবে বেলা 3টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের BERCর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে কর্মসূচি প্রত্যাহার করবে তারা। এদিকে BERC বলছে এলপিজি পরিবেশক লাইসেন্স না হওয়ায় আইনিভাবে তাদের দাবি আমলে নেওয়ার সুযোগ নেই। আমদানিকারকরা প্রস্তাব করলে যাচাই বাছাই শেষে গণশুনানি করে তারপর সিদ্ধান্ত দিতে হবে। সরাসরি যে নেয় সে এত দামে পায় না। ধরেন আমার কাছ থেকে নেয় একজন, সে আবার আরেকজনের কাছে দেয়, এরকম 2-3টা হাত বদল হওয়ার পরে ওই রেটটা হয়। গ্যাস আমরা দোকানে মনোবোধন বাকি দিতেছি, বাকি দিয়ে 400-500 করে টাকা আনতেছি। আমার কাছে 12 কেজি, আমার দোকান পর্যন্ত ঘর পর্যন্ত আসতে আমার 1430 টাকা 50 টাকার মতো খরচা পড়ে যায়, যার কারণে 300-400 টাকা গ্রাহক পর্যায়ে বেড়ে যায়। এর কারণে 1700-1800 টাকা হয়ে যাচ্ছে আর কি।
এদিকে এখনো মিলছে না কাঙ্ক্ষিত এলপিজি সিলিন্ডার, যেটুকু পাওয়া যাচ্ছে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নিষেধাজ্ঞা থাকায় অন্তত 40% জাহাজ এলপিজি আনতে পারছে না বলে জানালেন আমদানিকারকরা। এই সুযোগে কৃত্রিম সংকট হচ্ছে জানিয়ে অনুমোদনপ্রাপ্ত সব কোম্পানিকে এলপিজি আনার সুযোগ করে দেওয়ার দাবি তাদের। এদিকে সংকট তৈরির পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জ্বালানি মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। হঠাৎ করে সারা দেশেই এলপিজির চরম সংকট, চারিদিকে হাহাকার। সিলিন্ডার নেই, থাকলেও দাম বেশি। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের 12 কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি দাম 1306 টাকা হলেও বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে অনেক বেশিতে। রাজধানীর দক্ষিণ নালাপাড়ার করিম মিয়ার চা দোকান গত 3 দিন বন্ধ। সিলিন্ডারের খোঁজে কারণ বাজারে এসেও হতাশ হতে হয় তাকে। গ্যাসের জন্য আসছিলাম, 3 দিন দোকান বন্ধ, এখানে আসলাম, এখানেও গ্যাস নেই। ব্রিজের তলে এক দোকানে আছে 2200 টাকা করে বিক্রি করে, 1300-1400 টাকার গ্যাস, 2200 টাকা। কয় টাকার চা বেচবো, কয় টাকা ব্যবসা হবে? সরকার নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার পাশাপাশি পরিবহন খরচের কারণেও বেশি দাম রাখতে হচ্ছে বলে দাবি ডিলারদের। আমাদের লাগে মনে করেন 200 দিয়ে 100, পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছি না। আজকে আমাদের স্টকে কোনো মাল নাই। কোম্পানির সরবরাহ না পর্যন্ত 6 থেকে 7 দিন সিলিন্ডারটা পড়ে যেতেছে। এখানে আমার আর কোনো আনা করতে এখানে মিনিমাম 300 টাকা লাগবে। আমার 1750 টাকা বিক্রি করতে হবে। আমদানিকারকরা বলছেন বাংলাদেশের এলপিজি বহনকারী প্রায় অর্ধেক জাহাজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, তাই ভাটা পড়েছে আমদানিতে। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারা। সাম্প্রতিক অর্থনৈতিক একটা জটিলতা গেছে, এর ভিতরে অনেক বড় বড় কোম্পানি যাদের ফ্যাসিলিটিস ছিল তারা এলসি করতে পারেনি। তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে, তারা যাতে সহজভাবে এই গ্রিন এনার্জিটাকে ইম্পোর্ট করতে পারে। এখন শুধু বাংলাদেশে একটা মাত্র কোম্পানি মোটামুটি সাপ্লাই দিচ্ছে। ওরা চাইলে রাতারাতি এই এক্সপোর্ট বাড়াইতে পারবে না। লোয়াবের সাথে কাউন্সিলিং করে গভর্নমেন্ট কীভাবে এখানে সাপোর্ট দিয়ে ইমিডিয়েটলি কোনো কান্ট্রিতে, যেই কান্ট্রি থেকে চিপে প্রোডাক্ট আনা যায়, তো এগুলোর সাথে খুব দ্রুত আমার মনে হয় G2G এটা করা যেতে পারে। নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এলপিজি আমদানি হয়েছে বলে দাবি জ্বালানি মন্ত্রণালয়ের এই কর্মকর্তার। স্যাংশনের মাত্রাটা বেড়ে যায়, তখন জাহাজের সংকটটাও বেড়ে যায়। এটা আমদানি পর্যায়ে একটা হতে পারে, কিন্তু বাজারে ক্রাইসিস হওয়ার মতো কোনো সমস্যা আমাদের হওয়ার কথা নয়। ইম্পোর্টের জন্য এটা ঠিক হচ্ছে না। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে যেটা ফাইন্ড আউট করার জন্য। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এদিকে রাজধানীর জিয়া উদ্যানে অন্যান্য দিনের মতন আজও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। পৌষের শীত উপেক্ষা করে শুধু ঢাকা নয়, দূর দূরান্ত থেকে এসেছেন অনেকেই। প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া মোনাজাতও করছেন অনেকে। সমাধিস্থল জুড়েই বহু মানুষের সমাগম হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ওনার যে আপসীন নেতৃত্ব এবং দেশপ্রেম, এটা সারা বাংলাদেশের সকল দলের মতের ঊর্ধ্বে সর্বস্তরের জনগণের কাছে উনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই জায়গা থেকে আমরা যারা আছি, আমরা এখনও ওনার যে রাজনৈতিক আদর্শ এটা ধারণ করি এবং এটা লালন করার চেষ্টা করছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্প্রতি পাকিস্তান সফর করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। পাকিস্তান ISPR জানায়, এই সফরে চীন ও পাকিস্তানের যৌথ উৎপাদিত যুদ্ধ বিমান JF-17 ক্রয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সামরিক প্রশিক্ষণ সহ অন্যান্য আলোচনারও আভাস পাওয়া যায়। এমন বাস্তবতায় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে রয়টার্সের এক প্রতিবেদন। বিস্তারিত থাকছে আব্দুল মালিকের প্রতিবেদনে। বুধবার পাকিস্তানের ISPR এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান সাক্ষাৎ করে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এ সময় সাক্ষাতে চীনের সঙ্গে যৌথভাবে উন্নয়ন করা বহুমুখী যুদ্ধ বিমান JF-17 থান্ডার ক্রয় নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছে। একই সঙ্গে পাইলট প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী কারিগরি সহায়তার কথাও বলা হয়েছে।
চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 যুদ্ধবিমানটি বর্তমানে বিশ্বজুড়ে নজর কেড়েছে। বিশেষ করে এর আধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি উন্নয়নশীল দেশের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পাকিস্তান গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষে এই বিমান দিয়েই ভারতের ফ্রান্স নির্মিত রাফায়েল বিমান ধ্বংস করে। এরপর এই সাফল্যকে আন্তর্জাতিক যুদ্ধাস্ত্রের বাজারে কাজে লাগাতে চাচ্ছে পাকিস্তান। JF-17 যুদ্ধবিমান এই মুহূর্তে পাকিস্তানের অস্ত্র উন্নয়ন কর্মসূচির মূল ভিত্তি। রয়টার্স জানায় আজারবাইজানের সঙ্গে চুক্তি এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে $4 বিলিয়ন অস্ত্র চুক্তিতেও এই বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এমন সব আলোচনা বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে 2024 গণঅভ্যুত্থানের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বেড়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর আবারও শুরু হয়েছে দুই দেশের মধ্যকার সরাসরি বাণিজ্য আলোচনা। একই সঙ্গে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আব্দুল মালেক, RTV। প্রথমবারের মতো অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ 21টি পদের 16টিতেই জয় পেয়েছে অদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের সদস্যরা। ভিপি পদে AKM রাকিবের চেয়ে 870 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন 5558 ভোট। AKM রাকিব পেয়েছেন 4688 ভোট। জিএস ও এজিএস পদে বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। 11টি সম্পাদকীয় পদের 8টিতে এবং 7টি সদস্য পদের 5টিতেই জয় পায় অদম্য জবিয়ান ঐক্য। নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ঐক্য ধরে রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য নির্বাচিত যোগসু ভিপি। আমাকে টেকনিক্যালি আমাকে বাদ দেওয়া হয়েছে। একটাই প্রত্যাশা, ওনাদের ইশতেহারে যা ছিল ওনারা যেন সঠিক সুষ্ঠুভাবে এগুলো পালন করেন। আমরা নির্বাচিত হয়েছি, সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যাইনি। আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম, আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই। আমরা যেই পরিচয়ে ছিলাম, এই পরিচয়ে একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই। তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় স্থবির হয়ে পড়েছে পদ্মা পাড়ের জনপদ পাবনার ঈশ্বরদী। ভোরে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলছে পঞ্চগড়ে। নওগাঁয় গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও দুর্ভোগ কমেনি মানুষের। কুড়িগ্রামে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। কুয়াশায় নষ্ট হচ্ছে বড় বীজতলা। দিনমজুর ও ভাসমান মানুষ বিপাকে পড়েছেন দিনাজপুরে। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনিজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এমন মন্তব্য করেছেন। এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, ভেনিজুয়েলার তেল খাত বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়ুক এমনটা তারা চান না। বলেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার তেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে, আর এটি হলো সংস্কারের প্রথম পর্যায়। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকে এই খাতে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। ভেনিজুয়েলায় মজুদ রয়েছে কমপক্ষে 30,300 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের কাপে নির্বাচন। দর্শক, আপনারা দেখছেন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। ইতিমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আমরা এই আলোচনা সমালোচনা শুনতে আসলে আড্ডা দিব, গল্প করব। এই গল্পের সাথে সাথে আমরা আসলে জানতে চাইব আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন যে বক্তব্যগুলো আছে আমরা সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করব। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমরা আশা করি
ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই যে ইন্টারিয়ান গভর্নমেন্ট আছে একটি নিরপেক্ষ সুষ্ঠু আন্তর্জাতিক মানের একটি নির্বাচন উপহার দিবে বলে আমি আশা করি। ইনশাল্লাহ জনগণের সুখে দুঃখে পাশে থাকে মতো এরকম একটা প্রার্থী চাই। আশা করি এবার নির্বাচনে প্রশাসন নিরপেক্ষে কাজ করে যেন সহযোগিতা করে, সেটা আমরা প্রত্যাশা করি। আগামী 2026 ইলেকশনে সবাই যাত্রার ইচ্ছে মতো ভোট প্রয়োগ করে যাত্রার নির্বাচিত প্রতিনিধিকে করে আমার মনে হয় সবচেয়ে ভালো একটা নির্বাচন হবে, এই প্রত্যাশা আমি কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে করতেছি। দর্শক, হ্যাপিকাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নির্বাচনের সকল তথ্য পেতে আরটিভির সাথে থাকুন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।